ইম্পর্টেন্ট ইস্যুটা কি, আমি আপনাকে প্রথমে একটা কথা বলি। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে প্রথম ফান্ডামেন্টাল দর্শনটা কি দেখতে হবে, সেখানে একটা মারাত্মক মিস্টেক আমরা করি। যেমন আমরা অনেকগুলা ভুল কথা বলি। আমরা একটা কথা বলি কি, যে ভারত আমাদের চিরদিনের বন্ধু, চিরদিন ঋণী। আন্তর্জাতিক কূটনীতিতে চিরদিনের বন্ধু বলে কিছু নাই। আজকে জাপানে যে যুক্তরাষ্ট্র বোমা মেরেছিল, পারমাণবিক বোমা, তারা এখন ঘনিষ্ঠ বন্ধু। আবার যুক্তরাষ্ট্র মানে আমেরিকার স্বাধীনতা সংগ্রামের সময় তারা যাদের বিরুদ্ধে লড়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে লড়েছিল ফ্রান্সের সাহায্য নিয়ে, এখন তাদের সম্পর্ক ইংল্যান্ডের সাথে। আবার এক সময় আমরা ভারতের অংশ হইতে চাইনি, পাকিস্তানের অংশ হতে চেয়েছি, তারপর আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি সঙ্গত কারণে। কাজে আন্তর্জাতিক কূটনীতিতে চিরদিনই আপনি আমাকে 50 বছর আগে কি করছেন সেই জন্য চিরদিনই আপনার প্রতি আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, এটা বলা যায় না। ব্যক্তিগত পর্যায়ে তো থাকে না। নাইম ভাই তার জীবনে যে সমস্ত সাংবাদিকরে ব্রেক দিয়ে বড় বড় করেছে, তাদের কজনের সাথে ওনার সাথে সম্পর্ক আছে। একটা ব্যক্তির, একটা রাষ্ট্র জাতির সম্পর্কের বহুমাত্রিকতা তো অনেক বেশি। সেখানে 50 বছর আগে কি হয়েছে, আমি শুধু বলি যে স্যার বন্ধুর ব্যাপারে এটা সম্পর্ক পাল্টে গেল, স্যার আপনি তো প্রতিবেশী পাল্টাতে পারবেন না। না, প্রতিবেশী পাল্টাতে পারবো না, প্রতিবেশীর সাথে সব, আমি তো সেটা বলছি না, আমি বলছি প্রতিবেশীর সাথে সম্পর্ক পাল্টায়, এটা স্ট্যাটিক থাকে না। সেকেন্ড যে ভুলটা আমরা করি, আমরা সবসময় বলি যে আমরা ভারতের প্রতি চিরকৃতজ্ঞ, এটা পার্শিয়ালি ট্রু। ভারতও আমাদের প্রতি চিরকৃতজ্ঞ, অন্তত থাকা উচিত। কারণ আপনি যদি দেখেন, একটা যে কোনো সাধারণ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে ভারতের কত লাভ হয়েছে। ভারতের দুই প্রান্তে দুইটা পাকিস্তান নাই, ভারতের দুই প্রান্ত থেকে পারমাণবিক বোমা ভারতের দিকে তাক করা নাই, আর বাকি সব সুবিধা বাদই দিলাম। তারপর বাংলাদেশকে বাজার হিসাবে যেভাবে ব্যবহার করার সুযোগ ভারতের হয়েছে, স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশে ভারতীয় লোকদের চাকরির যে সুযোগ হয়েছে, যেটা ফিফথ রেমিটেন্স রিসিভিং কান্ট্রি হয়ে গেছে বাংলাদেশ, রেমিটেন্স সেন্ডিং কান্ট্রি হয়ে গেছে বাংলাদেশ, এরকম আরো কিছু কানেক্টিভিটি ক্ষেত্রে যে সুবিধা হয়েছে, এটা কি পুরো পাকিস্তান থাকলে সম্ভব হতো? কাজে দুই রাষ্ট্রের ক্ষেত্রে এটা মিউচুয়ালি উইন উইন সিচুয়েশন ছিল। এখানে এক ধরনের হীনমন্যতা তৈরি করা হয়, ভারত আমাকে স্বাধীন করে বিরাট উপকার করেছে, তাই ভারতের সবকিছু আমি সহ্য করবো। এই ফান্ডামেন্টাল দর্শনটা প্রচন্ড ভুল। এটা একমাত্র দেশদ্রোহী এবং স্টুপিড ছাড়া কারো করার কথা না। এটা দুই দেশেরই স্বাধীনতা, দুই দেশের জন্য পারস্পরিকভাবে লাভবান হয়েছে। এই দর্শনের উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক হতে হবে উইন উইন সিচুয়েশনে। ভারত লাভবান হবে, বাংলাদেশও লাভবান হবে। এই জিনিসটা আমরা দেখি না, আমরা বহু বছর ধরে এটা দেখি না। এবং এই সরকারের আমলে মোমেন সাহেব যেটা বলেছে, আমার ব্যক্তিগত ধারণা যদি বলেন, আমি অন্তর থেকে বিশ্বাস করি যে শেখ হাসিনা গভর্নমেন্ট যদি এইটুক নিশ্চয়তা পায় যে আমি ক্ষমতায় থাকবো, এটা হচ্ছে তার প্রথম অগ্রাধিকার। পরের হচ্ছে দেশের স্বার্থ। প্রথম অগ্রাধিকার পূরণ হইলেই ভারতকে ওনারা সবকিছু দিতে রাজি আছে, এটা আমি অন্তঃস্থল থেকে বিশ্বাস করি। দেশের স্বার্থ এখানে গৌণ ব্যাপার। এবং আপনি যদি সময় চান, অনেক যে কোনো, আপনি কি রিভার নিয়ে আলোচনা করবেন, ট্রেড নিয়ে আলোচনা করবেন, তারপর সোকল যে স্থল সীমান্ত হলো সেটা নিয়ে আলোচনা করবেন। আমি খুব ভালো মতো বাংলাদেশ সরকারের গত ভারত নীতি ফলো করি। আমি আজকেও একটা প্রথম আলোতে লেখা লিখেছি, আপনি দেখেছেন। আমি এখন, আপনি যদি বলেন আপনি কি তিস্তা চুক্তি আশা করেছিলেন, আমি কি স্টুপিড? আমি আশা করবো কেন? আমি তো জানি তিস্তা চুক্তি হবে না। আমি কি আশা করেছিলাম সীমান্তে আমাদেরকে হত্যা করা বন্ধ হবে? আমি আশাই করি নাই। যেখানে বাংলাদেশের মন্ত্রীরাই বলে সীমান্তে নাকি অপরাধীরা মারা যাচ্ছে, পৃথিবীতে এরকম কোনো মানে এই রকম কোন বেইমানি কথাবার্তা কোন সরকারের মুখে শুনেছেন? নিজের দেশের নাগরিক মারা যাচ্ছে, আমি সেটাকে জাস্টিফাই করছি, তাদেরকে চোরাচালানি বলে। হাউ ডু ইউ নো? আপনি কি বিচার করেছেন? আর আপনি যদি চোরাচালান, আপনি গ্রেফতার করবেন, আপনি বডি লাইন গুলি করেন কেন? আপনি দেখেন ভারত আমাদেরকে কি চোখে দেখে। প্রধানমন্ত্রী ওই দেশে থাকা অবস্থাতে একটা সমঝোতা হলো যে সীমান্তে হত্যা কমায় আনা হবে, বলা হলো। ওই প্রধানমন্ত্রী ওই দেশে থাকা অবস্থাতে আমাদের একটা তরুণকে হত্যা করা হলো। তো এটা পৃথিবীর, আপনি তো একটা সভ্য দেশে আছেন, জার্মানিতে আছেন, অনেক দেশে গিয়েছেন, নাইম ভাই অনেক দেশে গিয়েছেন। পৃথিবীর কোন দেশ টলারেট করবে? নেপাল টলারেট করেছে কিভাবে গভর্নমেন্ট অ্যান্টি ইন্ডিয়া হয়ে গেছে এই সমস্ত জিনিসের রিপার্কে। সো সবকিছু এই সরকারের কাছে মুখ্য বিবেচনার বিষয় হচ্ছে আমাকে ক্ষমতায় রাখো, তুমি যা চাও দিব। মোমেন সাহেবের কথাতেই এটাই ফুটে উঠেছে। আমরা সবসময় যেটা বলতাম, লিখতাম, এই জন্য প্রধান্বিত হয়ে যে তুই সত্য কথা বলে ফেললি কেন, গাধা নাকি, এই ধরনের একটা অ্যাটিটিউড থেকে ওনাকে নেওয়া হয়নি, ওনাকে যত মন্ত্রিসভা থেকে বাদ দিল। আমি পররাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গে আরেকটু কি বলবেন কিনা, যে পররাষ্ট্রমন্ত্রীর যদি এটি একটি গোপন কথা হতো, পররাষ্ট্রমন্ত্রী যদি একটি সিরিয়াস টক হতো, তিনি এটি এসে সংবাদ সম্মেলনে বা সাংবাদিকদের বলতেন কিনা? মানে যদি ওনার মানে আমাদের সাধারণ কমন সেন্স যেটি দিয়ে নাইম ভাই শুরু করেছিলেন, এটা কি বলে, ওনার যদি মিশন হইতো ওইটা যে এইটা তুই আপনি করে আসেন, এইটা উনি এসে বলতেন কিনা? মানে উনি কি এতই সরল? না, এখানে ওনাদের যেটা হয়েছে কি, এখানে তো বাংলাদেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই।
সরকার যা ইচ্ছা বলে, যা ইচ্ছা করে, সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, বিচার বিভাগের কাছে নাই, সংসদের কাছে নাই, আপনার কোথাও নাই, বিরোধী দলের কাছে নাই, রাজপথে নাই। তো ওরা যা ইচ্ছা বলতে বলতে এমন স্টেজে চলে গেছে যে কোনো কনসিকুয়েন্স চিন্তা করে না। আপনি দেখবেন একটা ছোট্ট বাচ্চাকে যদি আপনি শাসন না করেন, ছোট বাচ্চা তো খুব নিরীহ মানুষ, সেও দেখবেন এমন কথা একটা স্টেজে বলা শুরু করবে, আমার আপনার বাচ্চাই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এখন তাদের তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। উনি এর আগে আরো অনেক আজে বাজে কথা বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। এটা উনি বলেন নাই, সেলফ রেসপেক্ট এটা আসলে উনি বলেন নাই আসিফ ভাই। ভারত বাংলাদেশ বলেন নাই, মানে এই কথাটাই হচ্ছে যে আরেকটা ভারতীয় পত্রিকা আরেকটা কাকে উদ্ধৃত করে বলছে, এটা আমি এটা কোনো সত্যতা পাই নাই আর কি, কোনো পত্রিকায় উদ্ধৃতি আকারে, শোনা আকারে, এবং তাকে আমি জিজ্ঞেস করছি, তিনি বলছে এই কথা উনি বলেন না, এটা উনি বলেন না। উনি তো পরের কথা অস্বীকার করেছেন। আমি আপনার সাথে অফিসিয়ালি বলে রাখি, আমি যত পত্র পত্রিকা বাংলাদেশে দেখেছি, লিডিং পত্রিকা সহ সব জায়গায় এটা এসছে, এবং উনি অফিসিয়ালি প্রতিবাদ করেন নাই। স্বামী স্ত্রীর ব্যাপারটা লিডিং পত্র পত্রিকা আসে নাই মনে হয়, মানে আরেকটা পত্রিকার উদ্ধৃতি দিয়ে আসছে। যাই হোক, এটা চেক করা যাবে। আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর আসিফ নজরুল, আপনি একটু বলবেন যে তাহলে ওনাকে কনসিকুয়েন্সের কথা আপনি বলছিলেন, আওয়ামী লীগের আমলে অন্তত আমি 4 জন সংসদ সদস্যের কথা লিখে লিখে মনে করতে পারলাম, একজন মন্ত্রীর জামাতার ফাঁসি হয়েছে, 4 জন সংসদ সদস্য হয়েছে, মন্ত্রী থেকে পদ থেকে চাকরি চলে গিয়ে সরাসরি জেলখানায় চলে গেছে, একে বিদেশে নেওয়া হলো না, এগুলি কি আপনি কনসিকুয়েন্স মনে করেন না? মানে ডক্টর মোমেনের কথাই আসি, তাকে বিদেশে নেওয়া হলো না কেন, মানে ভারতে নেওয়া হলো না কেন? ভারতে নেওয়া হলো না, আমার ধারণা, আমি প্রমাণ করতে পারবো না আপনাকে, ভারত খুব বিরক্ত হয়েছে। এটা প্রধানমন্ত্রী সফরকালে রিপোর্টের মধ্যে আমরা একটা রিফ্লেকশন দিচ্ছি অবশ্যই। কারণ আমি তো বলি, বাংলাদেশ সরকারের যে স্ট্যান্ড ছিল উনি যাবে, তো ওনাদের ব্রিফিং এ ওনারা বলেছে, যাওয়ার আগের দিনে তো বলেছে উনি যাচ্ছেন। তো তারপরে কি ঘটতে পারে, যেভাবে উনি জিনিসটাকে উদাম করে দিয়েছেন, এখন একটা সামনে খুব গুরুত্বপূর্ণ সময়। ভারত তো খুব আনস্মার্ট প্লেয়ার না, ভারত মনে করে যে যেটাই করুক না কেন সেটা একদম বলে কয়ে সবার সামনে হাড়ি ভেঙে দিয়ে চাবে না। এবং আমি নাই। ঠিক আছে, জনাব আসিফ নজরুল ফিরে এসেছেন। জনাব আসিফ নজরুলের কাছ থেকে আমরা শুনি। জনাব আসিফ নজরুল, আপনি যদি আবার বলতেন যে আসলে কোন জায়গায় আপনি ডিসপ্যারিটিটা দেখেন, কোন জায়গায় আপনি পানির কথা পর্যন্ত আমরা শুনতে পেরেছি। আমি সব জায়গায় ডিসপ্যারিটি দেখি। আমি কানেক্টিভিটির কথা যদি বলেন, অলরেডি ভারতের 7 সিস্টার কান্ট্রিতে ভারতের কানেক্টিভিটি এস্টাবলিশ হয়েছে, খরচ কমেছে, সময় বেঁচেছে। আমরা কবে থেকে শুনছি যে নেপালে আর ভুটানে আমরা একটা কানেক্টিভিটি পাবো। এখন ওটা আশ্বাসের পর্যায়ে রয়ে গেছে। আপনি যদি অবকাঠামো উন্নয়ন দেখেন, যত অবকাঠামো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ভারতের সুবিধার জন্য, এবং বাংলাদেশের নদীতে বাদ দিয়ে ভারতের ট্রাক পার করানোর ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি রামপাল প্রজেক্ট দেখেন, রামপাল প্রজেক্টটা একটা ভয়ঙ্কর পরিবেশ বিনাশী প্রকল্প হতে পারে যে কোনো সময়। এটা শুধুমাত্র ভারতের টাকা বাঁচানোর জন্য প্রকল্পটা একটুখানি সুন্দরবন থেকে দূরে নেওয়া হয় নাই, যাতে সহজে কয়লা আনতে পারে, যাতে লাভ বেশি হয়। আপনি যদি রেমিটেন্সের প্রশ্ন দেখেন, বাংলাদেশের নাগরিকরা ওই দেশে কত টাকা বাংলাদেশে পাঠায়, আর ভারতীয়রা এখান থেকে কত টাকা রেমিটেন্সে পাঠায়। আপনি যদি ব্যবসার সুবিধা দেখেন, আপনি যদি ট্রেডের সুবিধা দেখেন, সমস্ত ক্ষেত্রে ডিসপ্যারিটি নাই এমন কোনো জায়গা নাই। সমস্ত ক্ষেত্রে ডিসপ্যারিটি, ভয়ঙ্কর মাত্রায় ডিসপ্যারিটি। আর আপনারা যে নদীর পানির কথা বলছিলেন না, আমি আজ কষ্ট করে আজকে একটা প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম। আমি আশা করেছিলাম কিছু মানুষ অন্তত পড়বে, মনে হয় না, মানে বেশি লোকজনের দেখেছে। আমি ওখানে ক্যাটাগরিক্যালি দেখিয়েছি যে ভারতের সংবিধানে 2টা লিস্ট আছে, একটা হচ্ছে আপনার ফেডারেল লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা কনকারেন্ট লিস্ট। স্টেট লিস্টে বলা আছে নদীর পানি টানি এগুলি ব্যাপার রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, তবে এটা শর্তাধীন আছে। ওই শর্তটা কি, সেটা আবার যে এন্ট্রি 56 শিডিউল 1-এ বলা আছে যে এটা যদি কেন্দ্রীয় সরকার মনে করে তাহলে সে তার নিয়ন্ত্রণাধীনে নিতে পারবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি এবং তা বাস্তবায়ন সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত, রাজ্য সরকারের কিচ্ছু বলার নাই। আরেকটু বলি, একটু প্লিজ বলতে দেন, এটা নিয়ে অনেক বেশি কথা, অনেক বেশি বিভ্রান্ত কথা বলা হয়। আপনি যদি দেখেন 1977 সনে বাংলাদেশকে মিনিমাম 34,000 কিউসেক পানি দেওয়ার চুক্তি হয়েছিল, তখন পশ্চিমবঙ্গ এটা প্রচন্ড বিরোধিতা করেছিল। যখন শেখ হাসিনা গভর্নমেন্ট 1996-এ গঙ্গা পানি চুক্তি করে, তখনও পশ্চিমবঙ্গ বিরোধিতা করেছিল, কঠিন ভাবে করে নাই, করেছিল। 2টা ক্ষেত্রেই ভারত সরকার এগিয়েছে। প্রথমটার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অডিয়েন্সকে ভারত সরকার বলেছে জাতিসংঘের কনসেনসাসের স্টেটমেন্ট হয়েছে, বিকজ তৎকালীন জিয়াউর রহমান সরকার বিষয়টা জাতিসংঘে তুলেছিল, এটা না করা ছাড়া আমাদের উপায় নাই। দ্বিতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে বলছে তোমাদের দরকার লাগলে সংকোচ ডিবার থেকে পানি দিব, কিন্তু এটা আমার করতে হবে।
তো এই কথাগুলো আসলে মোদী সরকারের স্বার্থে, ভারত সরকারের স্বার্থে একটা কল্পিত ভিলেন বানানো হয়েছে যে মমতা ব্যানার্জির কারণে চুক্তি হচ্ছে না। আমরা কি অঙ্গরাজ্য ভারতের? ভারতের মমতা ব্যানার্জির সাথে প্রসঙ্গ আসবে কেন? আমার প্রসঙ্গ একটা ভারতের সাথে। ভারত যদি পানি না দেয়, বাংলাদেশে বলা উচিত ছিল তোমার আমি কানেক্টিভিটি দিব না, যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট যখন প্রপারলি ইলেক্টেড ছিল প্রথমবার ঠিকই বলতে পেরেছিল। আপনার মনে আছে নিশ্চয়ই, যায় নাই কানেক্টিভিটি। তো যদি যদি বলতো যে তোমার আমি কানেক্টিভিটি দিব না, তোমার আমি কিছুই দিব না, এটা না তোমার লোককে চাকরি করতে দিব না, ব্যবসা করতে দেবো না, আমাদের দিবা তাহলে দিব, তাহলে ঠিকই আমরা তিস্তার পানি পেতাম। অথবা যদি এই হুমকি দিত ঠিক আছে তিস্তার পানি তুমি দিবা না, চায়না আমাকে যে দিয়েছে অফার দিয়েছে সেটা অনুযায়ী আমি তিস্তাতে আমার পানি ধরে রাখার প্রকল্প গ্রহণ করবো, তখন ভারত প্রফেসর আসিফ নজরুল, আপনি এই জায়গায় আমি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে ধরেন ভারতের এই যেগুলিকে আপনি বলছেন যে সকল সুবিধা ভারতের জন্য দেওয়া আছে, যেমন কানেক্টিভিটির কথা আপনি বললেন, মাটি ভাড়াট করে ট্রাক যাওয়ার কথা, সেই জায়গা দিয়ে কিন্তু আসলে ভারত সেটিকে আসলে নিয়মিতভাবে ব্যবহার করছে না। ভারতের সুবিধার জন্য আপনি পরিবেশ বিনাশী রামপাল প্রজেক্টের কথা বলেছেন, সেখানে পরিবেশ বিনাশী অর্থাৎ সুন্দরবনের জন্য যদি ক্ষতি করা হয় তাহলে ভারতীয় সুন্দরবনের জন্য সেটি একইভাবে ক্ষতিকর হওয়ার কথা, কারণ ম্যানগ্রোভ ফরেস্ট একটা আরেকটার সঙ্গে জড়ায়া থাকে। আমরা এটি হচ্ছে যে খুব পলিটিক্যাল কথা বলি যে এটা শুধু বাংলাদেশের সুন্দরবনকে ক্ষতি করবে, ব্যাপারটা এমন হওয়ার কথা না। আপনি যদি এইটাও একটু বলতেন যে ভারতকে রুষ্ট করে তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত হয়ে ভারতকে রুষ্ট করে চীনের সাথে সম্পর্ক বেশি ভালো করা কি বাংলাদেশের জন্য লাভজনক হবে কিনা বলে আপনি কি মনে করেন, সেটা যদি একটু বলেন আমাদেরকে। মানে চীন বলি, এই যে রামপালের ক্ষেত্রে এই কথাটা বলা হয়, ডিস্টেন্স তো ম্যাটার করে না, সবচেয়ে কাছে যে সুন্দরবনের অংশটা সেখানে অনেক বেশি ক্ষতি হবে। আর এটা জিনিস আপনাকে বুঝতে হবে, সুন্দরবন বাংলাদেশের জন্য যত ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের সুন্দরবন কংগ্রেস গভর্নমেন্ট বলেন আর আপনার বিজেপি গভর্নমেন্ট বলেন, ওইটা তার জন্য এত বড় মাথা ব্যথা না। আমার সুন্দরবন আমার কাছে যত বেশি ইম্পর্টেন্ট, আমার এটা পুরো দেশের অস্তিত্ব নির্ভরশীল, আর সেটা খুব একটা অন্য ছোট অংশ এবং সেখানে ইম্প্যাক্টটাও কম হবে, আমাদের তুলনায় অনেক কম হবে। আচ্ছা, শেখ হাসিনা গভর্নমেন্টে কি করা উচিত ছিল এটা আপনাকে বলি। ওনাদের প্রথম সরকার আমলটাই আপনি দেখেন না, উনি অত্যন্ত ব্যক্তিত্বময় ভাবে এটাকে ট্যাকল করেছেন। 1996 চুক্তি হয়েছে, 5 বছর চুক্তি হয়েছে, কারণ তখন উনি প্রপারলি ইলেক্টেড ছিলেন, উনার কনফিডেন্স ছিল জনগণের ম্যান্ডেটের সরকার আমি। আপনি যখন জনগণের ম্যান্ডেটের সরকার থাকেন না, বা এই সম্পর্কে ব্যাপক ধারণা থাকে যে আপনি আসলে জনগণের ভোটে নির্বাচিত না, অন্যভাবে আসছেন ক্ষমতায়, তখন আপনার ওই কনফিডেন্সটা থাকে না। এবং তখন আপনি যখন প্রতিবেশী রাষ্ট্রের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান যে আমাকে ক্ষমতায় রাখো, আমি থাকলে তুমি স্টেবিলিটি পাবা, শান্তি পাবা, নিরাপত্তা পাবা, তখন তো আপনি দেশের স্বার্থ নিয়ে বার্গেন করতে পারেন না। তো আমাদের এখানে দেখবেন এক ধরনের লোক আছে বলে, আর ইলেকশন হইলেই কি নাকি, ইলেকশনের সাথেই সবকিছু কানেক্টেড। যদি শেখ হাসিনা গভর্নমেন্ট আজকে 1996 সালের মতো বা 2008 সালের মতো প্রপারলি ইলেক্টেড হতেন, ওনারা অনেক কনফিডেন্টলি ভারতের সাথে দর কষাকষি করতে পারতেন। আমি একটা কথা বলতে চাই, প্রফেসর আসিফ নজরুল, ভারতের কি এই ভয় এখনো করার কারণ আছে, মানে আসাম এবং উলফা বাস্তবতার পরে, যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন সরকার আসলে ওর স্টেবিলিটিতে প্রবলেম হবে, এই ভয় কি এখনো ভারত পায়? আমার ধারণা পায়। আমি আপনাকে বলি, আমি যখন মনমোহন সিং এখানে আসে তখন ভারতের একটা অনেক বড় থিঙ্ক ট্যাঙ্ক থেকে আমাকে ইন্ডিয়াতে ডেকেছিল, আমি এবং প্রফেসর ইমতিয়াজ এবং প্রফেসর আমিনার মহসিন গিয়েছিলাম। সেখানে বিনা সিদ্দির সাথে আমার অনেক কথা হয়েছে এবং আমি বোঝার চেষ্টা করেছি তাদের সাইকিটা কি। তারা আসলে বিএনপি গভর্নমেন্টের সময় এখানে ভারতীয় যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে এক ধরনের প্রশ্রয় দেওয়া হয়েছিল, এটা তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। এবং এই ভারতের যে এই ভয়টা সম্পূর্ণ অবলোক আপনি বলতে পারেন না। এবং আমি মনে করি বাংলাদেশে যে গভর্নমেন্টই আসুক, ভারতকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা বা ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া, এটা একটা মহা অপরাধ। এখানে হচ্ছে আমার জন্মঋণ শোধের ব্যাপার, যে তোমার দেশটার জন্ম হওয়ার ক্ষেত্রে ভারত সাহায্য করেছে, তুমি সেই দেশকে ভাঙা, সেই দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবা কেন? এটা কোনোভাবেই কোনো সরকারের করা উচিত না। আমার ধারণা এই ভয়টা এখনো ভারতের মধ্যে কিছুটা হলেও কাজ করে। এবং বিএনপি তো আপনার আসলে সমর্থক নির্ভর দল, বিএনপি তো আসলে খুব এফিসিয়েন্ট দল না, নেতার ক্ষেত্রেও না, সংগঠনের ক্ষেত্রেও না। হ্যাঁ প্লিজ, আপনি আমাকে একটু বেশি টাইম দেন, বোধহয় আমাকে দেখা যাচ্ছে না দেখে আজকে আপনি আমাকে একটু কম টাইম দিচ্ছেন। আপনি বলেন। আচ্ছা, একটা কথা হচ্ছে কি, নাইম ভাই যে বললো যে ম্যান্ডেট ছাড়া হলে এটা অন্যভাবে ডিল করে নাকি, অবশ্যই ডিল করে। আমি বলেছি ম্যান্ডেট যখন প্রপারলি ইলেক্টেড না থাকে তখন দর কষাকষি ক্ষমতা কমে যায়। আমি গঙ্গা নদী নিয়ে রিসার্চ করেছি, যখন এরশাদ ক্ষমতা এসেছিল এর আগের তুলনায় অত্যন্ত নিম্ন স্তরের একটা চুক্তি বাংলাদেশের সাথে করেছিল, 1982 মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছিল। তো ওইটাই তো ওই এরশাদের আমলেও তো এটা দেখা গেছে, এরশাদের আমলেই তো শুরু হয়েছে এখানে ভারতের হেজিমনি বিস্তারের সুযোগটা বা অবস্থাটা। তো ওটা প্রপারলি ইলেক্টেড ছিল না দেখি তো করতে পেরেছে। আরেকটা কথা হচ্ছে কি,
যে পশ্চিমা এখানে গণতন্ত্রের জন্য আগ্রহী কিনা, ভারত আগ্রহী কিনা। দেখেন, ভারতের বাংলাদেশে যেহেতু স্টেক, আমাদের একটা কমন বর্ডার আছে, আমাদের অনেকগুলা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা আছে, এটা সাথে পশ্চিমা দেশে কোনো তুলনা হয় না। আর একটা সময় পর্যন্ত আমি দীর্ঘদিন বিশ্বাস করতাম, আমার সাথে আইকে গুজরালের একবার একটা নৌ ভ্রমণে অনেক কথা হয়েছিল, গোয়াতে গিয়েছিলাম ওই সফরে, তো ওইটা নিয়ে আমি প্রথম আলোতে লিখেছিলামও। উনি বলছে কি, আমরা খালি বাংলাদেশ থেকে চাই যে বাংলাদেশ থেকে যেন আমাকে ডিস্টার্ব না করে। হ্যাঁ, তো ওইটা আমি একটা পর্যায়ে পর্যন্ত বিশ্বাস করতাম, হয়তো গুজরালের সরকার এইটুকু বিশ্বাস করতো, কিন্তু বিজেপি সরকার এটা চায়, এটা আমি আর বিশ্বাস করি না। তারা এখন দুইটা জিনিসই চায়। স্বাভাবিক, আমি যদি মোদী হতাম আমিও চাইতাম। দেখতেছি এটা একটা ক্ষমতায় থাকার জন্য আমার উপর নির্ভরশীল সরকার, তো ওরে ক্ষমতায় রাখলেই হবে, ওরা আমি যা চাবো দিবে, যাই চাচ্ছে তার 80%ই পাচ্ছে, 20% এখনো হয়তো কোনোভাবে আটকে রেখে দিয়েছে। এখানেই হচ্ছে দর কষাকষি দিয়ে, যদি তাদের এই কনফিডেন্সটা না থাকতো যে এই গভর্নমেন্টকে যদি আমি কিছু নাও দিই, মানে দেশের কনটেক্সটে কিছু নাও দিই, ওরে ও খেপে যেতে পারে, সে আমাকে বলতে পারে তুমি যদি তিস্তার পানি না দাও আমি ট্রানজিট দিব না, তখন না প্রপার দর কষাকষি হয়। একই গভর্নমেন্ট যখন বললো যে আমি তিস্তার পানি দিব না ট্রানজিট না দিলে, সেই গভর্নমেন্ট আবার ট্রানজিট দিয়ে দেয় কেন? ভুয়া ইলেকশনের পরে। এটা বুঝতে কি খুব বুদ্ধিমান হইতে হয়? নাইম ভাইকে এটা বুঝে না? নিশ্চয়ই বুঝে। নাইম ভাই কথার এমন একটা গোট পেশ তৈরি করে মাথা বুঝতে থাকে, বুঝছেন? কিন্তু সহজ সরল কথা হচ্ছে, সহজ সরল কথা এটাই যে যখন একটা প্রপারলি ইলেক্টেড গভর্নমেন্ট থাকে তার দর কষাকষি ক্ষমতা বেশি থাকে। একটা ছোট করে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন বললেন এরশাদ সাহেব প্রপারলি ইলেক্টেড ছিলেন না বলে এরশাদ সাহেব থেকে এটা শুরু করেছে, জিয়াউর রহমান সাহেবও যখন প্রথম নির্বাচিত হয়েছে তিনিও প্রপারলি ইলেক্টেড ছিলেন না, আপনি জিয়াউর রহমান সাহেবকে বাদ দিয়ে এরশাদ সাহেবে কেন আসলেন সেটা কি বলবেন? কারণ জিয়াউর রহমানের পলিটিক্সটাই ছিল অ্যান্টি ইন্ডিয়ান। আপনার মনে থাকার কথা, জিয়াউর রহমানের আমলে ভারতকে ইউনাইটেড নেশনসে কমপ্লেইন করে হচ্ছিল। আপনি কি মনে করেন যে পলিটিক্স অ্যান্টি ইন্ডিয়ান থাকাটা রাইট? সেটা তো অন্য কথা, কিন্তু জিয়াউর রহমান তো ভারতের দয়াতে বা ভারতের অনুগ্রহে ক্ষমতা আসে নাই। ভারতের প্রিয় ছিল খালিদ মোশাররফ, আপনারা জানেন, আমরা তো এই পলিটিক্যাল হিস্ট্রি জানি, এর তো তর্ক করার কিছু নাই। জিয়াউর রহমান তো প্রো ইন্ডিয়ান ফোর্স ছিল না, সে আপনার প্রো ওয়েস্টার্ন ফোর্স হয়েছিল, ইসলামিক কান্ট্রি ইনক্লুডিং পাকিস্তানের সাথে সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল, একটা চায়নার সাথে সফর করতে যাওয়ার কথা ছিল, এবং উনি প্রথম জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অ্যাকিউজ করেছিল, ভারতের বিরুদ্ধে কনসেনসাস স্টেটমেন্ট করতে বাধ্য করেছিল এখানে। এবং আপনি এই কনটেক্সটে যদি দেখেন, এরশাদের আমলে তো আমরা ওই রোলগুলো দেখি নাই ভারতের ক্ষেত্রে। এবং আমরা তো খালেদ, আপনিও সাংবাদিক, মোটামুটি 50 বছরের মধ্যে এন্টি ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে বাংলাদেশ শাসন করেছেন শুধু জিয়াউর রহমান না। অ্যান্টি ইন্ডিয়ান জিয়াউর রহমান আপনি যদি বলেন খালেদা জিয়ার আমলে 1994-এ, আপনারা অনেকে মনে করে থাকেন খালেদা জিয়া গঙ্গার কথা বলতে ভুলে গেছে, এটা সত্যি, কিন্তু 1994-এ এগেইন আপনি এখনই চেক করে দেখেন, আমি রিভার নিয়ে যখন কথা বলি প্লিজ আমার কথাগুলো বিশ্বাস করবেন, হয়তো হতে পারে। আবার বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে কমপ্লেন করেছিল 92-তে, 94-এ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা জয়েন্ট ডিক্লারেশন হয়, তারপরে 1960 হয়। এখন বাংলাদেশের মানুষজন তো পড়াশোনা করে না, হঠাৎ করে বলে খালেদা জিয়া কি করেছে, ওনার এই স্ট্যান্ডটা ছিল। উনি আরেকটা কথা বলে রাখি, এটা আমার বলা উচিত, আমার সময় দেন, বঙ্গবন্ধুর আমলেও অত্যন্ত স্বাধীন চেতা একটা পররাষ্ট্রনীতি ছিল। বঙ্গবন্ধু ভারতের সৈন্যদেরকে বাংলাদেশ থেকে চলে যেতে বলেছিলেন, ভারতের অনীহা সত্ত্বেও পাকিস্তানে গিয়ে জোট নিরপেক্ষ সম্মেলনে জয়েন করেছিলেন। ফারাক্কা প্রশ্নে সোচ্চার ছিলেন, কোনোভাবেই বঙ্গবন্ধু ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি করে নাই। এবং আমাদের প্রধানমন্ত্রী বর্তমান প্রধান শেখ হাসিনা, উনিও 1996-এ করে নাই। পরের দিকে আস্তে আস্তে এখানে একটা এরোশন আসে। আর কি সুবিধা দিই, শুধু একটা তথ্য দিই, আমরা হচ্ছি ভারতের জন্য 5ম বৃহত্তম রেমিটেন্স সেন্ডিং কান্ট্রি। আমার কত টাকা রেমিটেন্স আছে ওখানে, শুধু এটা শেখ হাসিনার আমলেই হয়েছে, এটা আগে ছিল না। ঠিক আছে, একটা তথ্যই শুরু দিলাম। আর একটা কথা হচ্ছে কি, নাইনটা তো খুব বুদ্ধিমানের মতো বললো যে আওয়ামী লীগের আপনি তো অনুসন্ধান সাংবাদিক ছিলেন, আপনি একটু খবর নিয়ে দেখেন প্রাইভেট এন্টারপ্রাইজের কাছে হঠাৎ করে এই আমলে এই সিগন্যাল আসলো কেন যে ভারতীয় লোকজন চাকরি পেলে তারা কমফোর্টেবল থাকবে বা তাদের জন্য দরকার, হঠাৎ করে এটা গত 3-4 বছর 5 বছরে কেন হইলো, এটা আগে কেন ছিল না? আপনি একটু খবর নিয়ে দেখেন। আরেকটা কথা হচ্ছে কি, ভাই যে বলছি না যে আওয়ামী লীগ জনসমর্থন নিতে পারছেন, আমি কথাটা একটু প্রতিবাদ করছি, কারণ এটা কনফিউজিং কথা। শোনেন, আওয়ামী লীগের পক্ষে সবচেয়ে খারাপ সময় আওয়ামী লীগের পক্ষে 25% থেকে 30% লোকের জনসমর্থন থাকবে, এটা আছে, এটাকে অস্বীকার করছে না। কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের 2014-2018 দুইটা ইলেকশনে জিতে আসার কথা না। অবশ্যই তারা 2014 বা 2018 একটা ইলেকশনে হারার অবশ্যই কথা, কারণ আমাদের এখানে অ্যান্টি ইনকামবেন্সি
একটা ফ্যাক্টরি আছে। আমাদের এখানে সরকার চালানোতে প্রচন্ড রকম নানান ব্যর্থতা আছে, দুর্নীতির কথা আছে। আরেকটা নাইম ভাই বলো না যে কেন উনি চায়নাকে যাচ্ছে স্মার্ট হ্যান্ডলিং এর জন্য। ভাই যদি বাংলাদেশ ইন্ডিয়ার থেকে ওই ঋণটা পেত, চায়না যে সহজ শর্তে ঋণ দেয়, এই ঋণের টাকা লুটপাট করা খুব সুবিধা, সেই টাকাটা যদি এই বিপুল পরিমাণে বাংলাদেশ ইন্ডিয়া থেকে পেত, কখনোই চায়নার কাছে যেত না। এটা গিয়েছে উন্নয়নের রাজনীতি, এটাকে ধরে রাখার জন্য ভারতের সাহায্য পায়নি। তাই প্রফেসর আসিফ নজরুল, আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমাদেরকে শেষ করতে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব নাইমুল ইসলাম খান। আপনাকেও দর্শক, আগামী সপ্তাহে আমরা নিশ্চয়ই আরো অন্য বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আসবো। সেই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে।